কোনো একটা সোল এসে তোমার সঙ্গে কথা বলছে, খুব একটা পেইনফুল তার কোনো স্টোরি, সেটা তুমি শুনছো, সেই অভিজ্ঞতাটা কেমন? দিনের বেলায় দুটো সিঁড়ি ক্রস করে যখন আমি পাটা ওই লনটাতে বা এই বারান্দাটাতে দেবো, তখন আমার মনে হলো পাটাকে এরমভাবে দিতে হবে। হ্যাঁ, তখন আমি নিচের দিকে তাকিয়ে দেখি একটা কুকুর যে উপর দিকে তাকিয়ে চেঁচাচ্ছে আর কি। এই এনার্জিগুলো সত্যিই কি ভয় দেখায়, নাকি ভয়টা আমাদের সাধারণ মানুষের মধ্যে এমনি একটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, জেনারেলি আমরা ভূত বলি তাদের যারা জাস্ট মারা গেছে। এর পরের খেলাটা হচ্ছে ওরা কিন্তু মানে কোনো তান্ত্রিক প্রেরিত না, ক্ষতি করতে পারে, সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। ধরো কোনো একজন মানুষ, তিনি সাধনার মাধ্যমে তিনি হয়তো রয়েছেন এখানে, কিন্তু তিনি মানসিকভাবে হোক বা তিনি ফিজিক্যালিও ফিল করছেন তিনি অন্য কোথাও একটা চলে যেতে পারছেন। এটা কি তন্ত্র সাধনায় সম্ভব? তুমি যে বলছো ধরো মেন্টালি আমি এখানে আছি, আমার আশ্রম বোলপুরে, আমি ওখানে পৌঁছে যাবো এবং তুমি দেখতে পাচ্ছ ওখানে কি হ্যাঁ হচ্ছে। ওখানে কি হচ্ছে, এটা একটা হয়। আর একটা এর থেকেও সাংঘাতিক যেটা, যে আমার আশ্রমে ধরো আমার কিছু শিষ্য আছে, আমি সেখানে এখানে থেকেও আমি ওখানে অ্যাপিয়ার হয়ে চলে যাবো। তোমাকে দেখতে পেলেন ওখানে হ্যাঁ, সকলে? ওখানে দেখতে পেল, এটাও হয়। তুমি এই সাধনা করতে গিয়ে তো বহুবার নানা এনার্জির সামনাসামনি হয়েছো, তাদের সঙ্গে কথা বলেছো, এবং আমি এর আগেও তোমায় জিজ্ঞেস করছিলাম যে সেরকম কোনো অভিজ্ঞতা যেটা তুমি শেয়ার করতে চাইবে আমাদের দর্শকদের জন্য বা আমার জন্য। আমার জানতে খুব এটা আগ্রহ রয়েছে যে সেই সময়টায় কি অভিজ্ঞতা তোমার, বা কোনো একটা সোল এসে তোমার সঙ্গে কথা বলছে, খুব একটা পেইনফুল তার কোনো স্টোরি, সেটা তুমি শুনছো, সেই অভিজ্ঞতাটা কেমন? না দেখো, আমি তো তোমাকে বললাম যে আমি তার পেইনফুল ওই দিকটা আমি ঢুকি না কোনো ঢোকো না, সময়। হ্যাঁ, কিন্তু একটা জানতে যখন পারো সেখানে স্টপ করে দাও তুমি। হ্যাঁ, 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 হুম। একটা মানে এগুলো তো মানে জানলে যে মানুষের সোল। আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। আমি একজনের বাড়ি গেছিলাম, তা এমনি গেছি, সে আমার শিষ্যও না, তখন যেতাম টেতাম। তখন আমি সবে সবে এই অ্যাস্ট্রোলজি করি, তার সঙ্গে এগুলো ভালো মতো তন্ত্রে ভালো মতোই ঢুকেছে। তখনও আমি লোকের বাড়ি ভিজিট করতাম, নিজের চেম্বারে ডাকতাম। তা আমার একটা অভিজ্ঞতা আছে যে এরকম একজনের বাড়িতে এরকম যাচ্ছি। তা আমি তার ব্যাপারটা হচ্ছে গাড়ি রেখে তার ঘরে ঢুকতে গিয়ে প্রথম একটা এন্ট্রেন্স, বড় গেট ছিল, আমি গেটটা পেরিয়েছি। বড় বাড়ি, বড় ছিল হাওড়াতে। হুম, গেটটা পেরিয়ে তারপরের গেটের মানে দুটো ধাপ আছে, তারপরে উঠে ওদের ঘর আর কি, এরকম একটা বারান্দা মতো লন মতো করা। তো দুটো সিঁড়ি ধাপ আছে, তারপরে সিঁড়ির পাশে একটা পিলার ছিল, বুঝলে তো, মানে ওই ওপরে বারান্দাটা। তা আমি যখন আমি দিনের বেলায় দুটো সিঁড়ি ক্রস করে যখন আমি পাটা ওই লনটাতে বা এই বারান্দাটাতে দেবো, তখন আমার মনে হলো পাটাকে এরম ভাবে দিতে হবে, বুঝলে তো। তখন আমি নিচের দিকে তাকিয়ে দেখি একটা কুকুর যে উপর দিকে তাকিয়ে চেঁচাচ্ছে আর কি, বুঝলে তো। তখন আমি বুঝলাম যে বেসিক্যালি ওটা কুকুর তো নয়, মানে কুকুরের শোল, যেটা ওই পিলারে বাঁধা থাকতো। এবার আমি জানতাম না, ফার্স্ট টাইম তাদের বাড়ি ভিজিট। তা আমি পাটাকে একটু তুলেই দিলাম। ওরা হয়তো কেউ লক্ষ্য করেছিল কিনা জানি না। তা আমি গিয়ে বসেছি, চা খেয়েছি, অ্যাস্ট্রোলজি যা করার করছি। তা আমার খুব কিউরিওসিটি হচ্ছিল যে কুকুরটা মরল কিভাবে। হুম, তা আমি ওদের একজনকে ডেকে, একজন ভদ্রমহিলা, তাকে ডেকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, মানে খুব এরম ভাবে জিজ্ঞেস করলাম, তখনও আমি যে তন্ত্র সাধনা করি বা এই প্র্যাকটিসের মধ্যে আছি সেটা কেউ জানতো না, বা আমি কোনোদিন প্রচারও করিনি। কিন্তু আমার ওই কিউরিওসিটিটা ছিল যে দেখি, তখন তো নতুন নতুন হেভি আনন্দ বা কিউরিওসিটিও আছে প্রচুর। তা আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করি যে আচ্ছা, আপনার বাড়িতে একটা কুকুর ছিল না, কুকুরটা কোথায়?
সে না আমাকে ধরতে পারেনি, সে ভেবেছে একটু মানে তখনকার মতো হয়তো প্লেও করেনি যে আমি ফার্স্ট টাইম হুম এখানে, আর এখানকার লোকও না এসছে ফার্স্ট টাইম। সে কুকুর বলছে হ্যাঁ, তো আপনি জানেন না ওই মারা গেছে তো। ও তাই, কবে মারা গেছে? তখন বলছে যে এই তো 4 মাস হলো কুকুরটা মারা গেছে। রাতের বেলায় থেকে অসুস্থ ছিল। এরকম আমরা অনেক চিকিৎসা করেছিলাম, কি অসুস্থ না পেটে ফেটে কি সব বলেছিল, এখনো আমার অতটা খেয়াল নেই। তো বললো দুপুরবেলা করে মারা গেছিল। তো দুপুরবেলা করে মারা গেছিল, আমি জিজ্ঞেস করলাম যে কুকুরটা কোথায়, মানে মারা গেল কোন জায়গায়? তখন বললো এই বারান্দাতে ছিল, ওই ওই যে পিলারটাতে, ওইখানে কুকুরটা যাতে ছটফট না করে ওকে বেঁধে রাখা হয়েছিল, বুঝলে তো, ওইখানে সে ছিল। এবার ওখানেই মারা যায়। খানিক বাদে ভদ্রমহিলা স্ট্রাইক করেছে যে আচ্ছা আপনি কি করে জানলেন? আমি তাকে বলতেও পারছি না যে ওইখানেই আমি দেখেছি মানে ব্যাপারটা। সোলটা এখন ওখানেই রয়েছে। ওখানেই রয়েছে, ইভেন আমাকে পেয়ে সে উঠে দাঁড়িয়ে গেছে। মানে ওদেরও একটা তার মানে এখান থেকে বেরোবার একটা জায়গা চাই, ঠিক বুঝলে তো, কথা। জেনারেলি। এই যে এবার সাধারণত সোল বা আত্মার কথা যখন আমরা বলি, তখন আমরা ভয় পাই। এই এনার্জি গুলো সত্যিই কি ভয় দেখায়? নাকি ভয়টা আমাদের সাধারণ মানুষের মধ্যে এমনি একটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, এখানে না একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা হচ্ছে আমরা যদি দেখি অচেনা জিনিস তাহলে ভয় পাই। আরেকটা জিনিস ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, তোমরা দেখেছো ভূত আবার তার সঙ্গে প্রেত কথা শুনেছো, ডাকিনী শুনেছো, ডাইনি শুনেছো। এই ক্ল্যারিফাই গুলো কিসের? হুম, বুঝতে পেরেছো? প্রবলেম হচ্ছে জেনারেলি ভূত হলে ঠিক আছে। এবার প্রেত, ডাকিনী এগুলো শুনলেই বেশি ভয়ঙ্কর। এখানে সিস্টেমটা হচ্ছে এরকম, যেটা বহু পুরনো আত্মা, ধরো 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হয়ে গেছে, তার মৃত্যু ঘটেছে কিন্তু সে এখান থেকে বেরোতে পারেনি। মানে এই চক্রে যেভাবেই হোক তার কর্মফল ওয়াইজ আছে। সে কি করে, আমাদের এখান থেকেই সে একই জায়গায় থাকতে থাকতে, ওটা ধরো একটা মানুষ মরে গেলেও ওটা আর একটা তার কাছে নতুন জায়গা। প্রথম যখন মরে গিয়েছে, যখন রিয়েলাইজ করবে তার কাছে একটা নতুন জায়গা। সেই নতুন জায়গাটায় যদি 100 বছর থাকে তাহলে সেটা ওর আবার পরিচিত এবং নিজের দখলের জায়গা হয়ে যায়। সে তখন কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যাকে আমরা ওই ডাকিনী, প্রেত, পিশাচ এসব বলে থাকি। জেনারেলি আমরা ভূত বলি তাদের যারা জাস্ট মারা গেছে, বুঝেছো তো? এর পরের খেলাটা হচ্ছে ওরা ওরা কিন্তু মানে কোনো তান্ত্রিক প্রেরিত না, ক্ষতি করতে পারে, সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। কখন তারা ক্ষতি করে? সবার তো ক্ষতি করছে না বা সবসময় তো না, করছে না। তাহলে ব্যাপারটা কখন হচ্ছে করে? ওদের ওদের যে থাকার জায়গাটা, সেটা জেনারেলি ওরা বেছে নেয় ফাঁকা জায়গা, যেখানে যেখানে মানুষ বা এমনি কেউ থাকবে না, যাবে না, সেই জায়গাটাই ওরা বেছে নেয়। তার কারণ হচ্ছে ওরাও একটা ওদের যতই প্রেত বলো, ডাকিনী বলো, ডাইনি বলো, ওদেরও একটা কষ্ট আছে। মানে আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসে হেনা তেনাতে একটা কষ্ট আছে। ওরা কি করে, একটা ফাঁকা জায়গা বেছে নেয়, সেই জায়গাটাকে দখল করে। বিশেষ করে বলা হয় যে ধরো তোমার বাড়ি আছে, বহু বাড়িতে দেখবে তুমি, ইভেন বিদেশেও দেখবে, বন্ধ বাড়ি তার সংস্কার করতে হবে, কারণ সেখানে যদি কেউ না থাকে তারা থাকবে। এটা খুব সত্যি কথা। তো এইরকম ফাঁকা জায়গাগুলো ওরা দখল করে। এবার দখল করে যদি সেরকম স্পিরিট হয়, আমি যাদের কথা বলছি তারা হলে তো ভয়ঙ্কর হবে, যেগুলোকে হন্টেড হাউস বলে। সেখানে ভূত নেই, এরকম স্পিরিট আছে যারা ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু তাদের তো কোনো অবয়ব নেই। তাহলে তারা ভয় না, দেখায় কি করে? অবয়বটা তখন ওরা নিয়ে যেতে পারে। ওই যে থাকতে 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 ওরাই, এই যে আমরা শুনেছি না, এই বাড়িতে গেলাম মনে হলো কে পাশ দিয়ে হেঁটে চলে গেল, আমি দেখতে পেলাম, এরকম কমন লোকের কথা শুনবে। এরা হচ্ছে সেই ভূত যারা মনে করলে কয়েক সেকেন্ডের জন্য অ্যাফেয়ার হতে পারে তোমার সামনে, বুঝতে পেরেছো?
এবার আমি ততক্ষণ আগে বলছিলাম যে আমাদের টাচ করা, হ্যানা করা, সেগুলো আমাদের সঙ্গে কমিউনিকেশন করে টাচ করে, আর তারা কিন্তু জেনারেল মানুষকেও টাচ করতে পারে। কিন্তু তারা ক্ষতি কখন করে? ক্ষতি মানে ওদের তো ক্ষতিটাই, ওদের এমনি কোনো মানে মানে তাদেরকে হার্ম না করলেও কি তারা ক্ষতি করতে পারে? হ্যাঁ, তাদের কাছে হার্ম কোথায়? তুমি যখন ওর জায়গাটায় যাচ্ছ, ও ভাবছে এটা আমার। আচ্ছা, তাদের জায়গায় গেলে ক্ষতি করার হ্যাঁ, সে সম্ভাবনাটা তখন ও থাকে। তোমাকে হিট করবেই। বুঝতে পেরেছো? ও তো ভেবেই নিচ্ছে এই জায়গাটা আমার, তুমি আসছো নতুন করে। তোমার বাড়ি-ফাড়ি ওসব দলিল-ফলিল বোঝে না। বুঝেছো? তা একদম। এই একটা ভয়ঙ্কর ব্যাপার আছে এর মধ্যে। মানে তাদের এক্সিস্টেন্সটা আছে, আছে। কিন্তু সেটা তাদের জায়গায় গেলে তখনই তুমি ফিল করতে পারবে। আদারওয়াইজ তুমি যখন তোমার জায়গায় থাকছো বা হ্যাঁ, নরমাল বেসিক্যালি জায়গায় থাকছো তখন সেটা নয়। নরমালি হবে না। দেখো অ্যাবনরমালি অনেক কিছু হতে পারে। নরমালি আমি বলছি যে তাদের প্রকোপে মানুষ পড়ে না। হ্যাঁ, এবার কিছু, কিছু তো পড়েও যায়, সেটা কথা না। আর সেইখানে আ পড়ে গেলে সেটা কিন্তু একমাত্র উদ্ধার করার রাস্তা আমরাই। সাধকরা যারা তন্ত্র সাধনা হ্যাঁ, করেন। একমাত্র। কারণ ওই কোপ থেকে বের করা সাধারণত কোনোভাবেই সম্ভব না। এবার আচ্ছা, এই যে তন্ত্র সাধনায় অনেকে এই যে উদ্ধার করার প্রসঙ্গে যখন এলাম আমরা, অনেক সময় বলা হয় ঝাড়ফুঁক করা বা এই ধরনের অনেক কথা আমরা শুনতে পাই বা এইগুলো বিভিন্ন সিনেমাতেও দেখতে পাই। এটা হ্যাঁ, নিয়ে কি বলবেন? না ব্যাপারটা হচ্ছে এইগুলো না, এই যে ঝাড়ফুঁক করা বা এই সেই এগুলো হচ্ছে আমাদের অনেক আগে, যখন এগুলো গ্রামগঞ্জেরই কালচার হুম। আরকি বেসিক্যালি। যেখানে চিকিৎসার অসুবিধে কিছু না কিছু প্রয়োগ করা, হেনা-তেনা। আমার মনে হয় ওখান থেকেই। তন্ত্র সাধনার মধ্যে ঝাড়ফুঁক বলতে ওইভাবে এই কিছু যে নেই। আমরা দেখেছি ফুঁ দিচ্ছে, ওই সরষে তাহলে মারছে, তোমাদের এক্ষেত্রে এই কি করণীয় না, থাকে? আমাদের ব্যাপার হচ্ছে টাচ। কোনো কিছু তোমার উপর কোনো কিছু এফেক্ট হয়েছে, তা সেখানে কোনো একজন সাধক, সেরকম পাওয়ারফুল সাধকের কাছে গেলে সে তোমার যদি মাথায় হাতও বুলিয়ে দেয় বা তোমাকে গায়ে টাচও না করে, সামনাসামনি হয়ে গেলে সে কিন্তু সেই জায়গাটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। আলাদা ফুঁ দিয়ে ওকে ওড়াতে হয় না। হ্যাঁ, এটা মানে একদম আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার জানা দিয়ে বলছি। দেখো, জানার কোনো শেষ নেই। তবে আমার যতটা মনে হয়েছে এই জিনিসটা, আমিও এসব নিয়ে তো বহুত ঘেঁটেছি। হুম। এই ঝাড়ফুঁক হেনা-তেনা গুলো দিয়ে। তো এইগুলো আমার মনে হয় ওই ডাক্তারের অভাবেই তৈরি হয়েছিল। হ্যাঁ? যতটুকু এবার মেন্টালি অনেক লোককে সুস্থ করে দেওয়া যায়। অনেক রোগকে আমরা শুনেওছি এটা। হ্যাঁ? যে মেন্টালি একটা কিছু করে অনেকটাই সুস্থ করে দেওয়া যায়। তার একদম। একটা পার্ট হতে পারে। আবার আ তন্ত্র সাধনাতে তো আমি ওই ঝাড়ফুঁকটা দেখিনি। আ তবে আরো অনেক, অনেক বিদ্যা আছে যেগুলোকে আমরা সামুদ্রিক স্বাস্থ্য বলি। ওর মধ্যে এগুলো আছে। ওগুলো একটা পুরনো শাস্ত্র। কাক চরিত্র, এগুলোর একেকটা আগে বই হতো। তার মধ্যে এগুলো আছে। সেগুলোর মধ্যে কিছু প্রয়োগ, হয়তো বিধি আছে, তার কিছু পার্সেন্ট হয়তো কাজও হয়। এরকম হতে পারে, কিন্তু এখন সেটা দুর্লভ। একদম। আচ্ছা, যারা এই সাধনাকে এক্সপ্লোর করার পরিকল্পনা করেছেন বা করছেন বা যারা এটা নিয়ে তোমার যেমন আগ্রহ রয়েছে, অনেকেরই তো আগ্রহ রয়েছে এই বিষয়টা নিয়ে। তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে? কি বলবে? ব্যাপারটা হচ্ছে যে আমি বলি যে এখানে একটা আ জায়গা থাকে যে আমি কার কাছে যাব? কে শেখাবে? আমার গুরু কে হবে? তা এখানে মানে তন্ত্র সাধনা বা হেনা-তেনার বই-টই পড়লে তখন লোকে একটু কনফিউজ হবে। সেখানে দেয়া থাকে যে গুরুকে বিচার করা যাবে না। গুরু যা বলে দেবেন সেটাই তাই হবে। এবং সেটাকেই মানতে হবে। যারা এটা ভুল না, এটা কথাটা ঠিকই। কিন্তু যতক্ষণ গুরু না হচ্ছে ততক্ষণ কিন্তু বিচার্য। মানে তুমি আমার কাছে দীক্ষা নাওনি, খুঁজছো, ততক্ষণ আমি কিন্তু বিচার্য তোমার কাছে। তোমার জ্ঞান, বুদ্ধি, এডুকেশন দিয়ে লোকটাকে যাচাই করে নিতে হবে। গুরু হয়ে যাওয়ার পর গুরু তখন যা বলবে, আমি বললাম বেদবাক্য, সেক্ষেত্রে আর বিচারের জায়গা নেই। এখানে মানুষ ভুল করে, ওই কোডটাকে নিয়ে গুরুরা ব্যবহার করে যে ভাই আমাকে গুরু তুমি সিলেক্ট করেছো, তুমি আমাকে, আমি ভুল বলি যাই বলি, তুমি আমাকে বিচার করবে। কিন্তু না, ওটা হচ্ছে গুরু হয়ে যাবার পর। তার আগে অবশ্যই লোকটাকে বিচার্য।
না হলে কিন্তু প্রত্যেকটা লোক অনেকেই অনেক আশা নিয়ে আসে, তন্ত্র সাধনা শিখবো, জানবো। হ্যাঁ, তা আমার কাছেও যারা আসে, আমাদের আশ্রমে যারা আসে, বহু লোক আশ্রমে আসে দীক্ষা নেব, আমি তাকে বেসিক্যালি কাউকে হয়তো 2 মাস টাইম দিয়ে দিলাম, কাউকে আরো বেশি, এই চিন্তা ভাবনা করার জন্য। হ্যাঁ, বা কাউকে আরো শর্ট, হুম হুম। যেগুলো কাছাকাছি 7 দিন টাইম দিয়ে দিলাম, 10 দিন টাইম দিয়ে দিলাম। ভাব, আমরা বলি যে তুমি আমাকে একটু তোমায় দেখতে হবে, এই বলে তাকে ছাড়ি। বেসিক আমি যে ওকে বলছি আমায় তোমায় দেখতে হবে, এই কথাটার মধ্যে ওকে পুক করে দিচ্ছি তুমি আমাকে দেখে নাও। আমার তো দেখা হয়েই গেছে, আমাকে 7 দিন লাগবে না, 7 মিনিটই যথেষ্ট, বা 7 সেকেন্ডেই বুঝবো। কিন্তু ও 7 দিন, 10 দিন, 15 দিন আমরা লোক বুঝে টাইম দিই, ততদিন দেখো। একদম। অনুদা, শুরুতেই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে সাধনায় নাকি সবকিছু করা সম্ভব, তো তন্ত্র সাধনায় ধরো কোনো একজন মানুষ তিনি সাধনার মাধ্যমে তিনি হয়তো রয়েছেন এখানে, কিন্তু তিনি মানসিকভাবে হোক বা তিনি ফিজিক্যালিও ফিল করছেন তিনি অন্য কোথাও একটা চলে যেতে পারছেন, এটা কি তন্ত্র সাধনায় সম্ভব? হ্যাঁ, তো আসল ব্যাপার হচ্ছে তন্ত্র সাধনার মধ্যে না 3টে যোগ আছে, 4টে যোগ প্রধান, 4টে যোগ আছে: হঠযোগ, রাজযোগ, মন্ত্রযোগ, লয়যোগ। এই 4টে যোগ 7টা আচার দ্বারা তন্ত্র সাধনা গঠন হয়। এই 4টে যোগকে ওর সঙ্গে রিলেটেড করে সাধন করতে হয়। এইবার সেই যোগগুলোকে যদি যারা অরিজিনালি তন্ত্র সাধন করতে পারবে যোগের সঙ্গে রিলেট করে, তাহলে কিন্তু এটা হয় যে সে খানিকক্ষণের জন্যে সে তার খুব ক্লোজ, মানে এমনও, তুমি যে বলছো ধরো মেন্টালি আমি এখানে আছি আমার আশ্রম বোলপুরে, আমি ওখানে পৌঁছে এবং গেলাম, তুমি দেখতে পাচ্ছ ওখানে কি হ্যাঁ হচ্ছে। ওখানে কি হচ্ছে, এটা একটা হয়। আর একটা এর থেকেও সাংঘাতিক যেটা, যে আমার আশ্রমে ধরো আমার কিছু শিষ্য আছে, আমি সেখানে এখানে থেকেও আমি ওখানে অ্যাপিয়ার হয়ে চলে এলাম, তোমাকে দেখতে পেলেন ওখানে হ্যাঁ সকলে। ওখানে দেখতে পেলাম, এটাও হয় এই যোগের মাধ্যমে। এবার জিনিসটা কিরকম হয়, এই যে অ্যাপিয়ার হওয়াটা, এটা হয় কিন্তু খুব, আমরা টেলিপ্যাথি শুনেছি না, টেলিপ্যাথি, শিষ্য বা গুরু, আরেকজন গুরু, তাদের মধ্যে যখন দুজনেই এই ক্রিয়ার সম্বন্ধে সবটা জেনেই আছে, তাদের কাছে ওই অ্যাপিয়ার হওয়াটা খুব ইজি হয়, দুজন দুজনকে ওইটা পাবে। কিন্তু কিন্তু তাহলে ধরো, দুজনকে সাধনার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, একজন পুরোপুরি সাধনার লেস এরকম হবে না, সেটা হতে পারে, সেগুলো হচ্ছে একদম ধরো যাদের আমরা বলে থাকি যে সাধকও না, তারা হচ্ছে যেমন রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, এই বামা খাপা, এরা হচ্ছে মানে সেই পরম লেভেলে, এদের ওই লেভেলে হলে হতে পারে। জেনারেলি সাধনায় এটা হবে না যে একজন জেনারেলকে অ্যাপিয়ার হয়ে যাবে জেনারেলের কাছে, সে তার শিষ্য হতে পারে বা তার গুরু ভাই হতে হবে, সেক্ষেত্রে হবে, এটা হয়ে যায়, এটা হবে। মানে আর সাধনা এটা সম্ভব। সম্ভব, এটা সম্ভব। আরেকটা জিনিস যেটা আমরা শুনি, যেটা সুপ্ত শরীর, কোনো মানুষ হয়তো কোনো মানুষের ক্ষতি করতে চাইছে, এই ধরনের ঘটনা তো আমরা বহু শুনে থাকি। এবং সেই জায়গায় অনেক সময় যেটা শোনা যায় যে কোনো এক ব্যক্তির রূপ ধারণ করতে পারেন তন্ত্র সাধনার মধ্যে দিয়ে, এবং করে কোনো মানুষের ক্ষতি করা সম্ভব, এটাতে কি বলবে তুমি? এই ব্যাপারটা হচ্ছে অনেকটা, আমিও ছোটবেলায় শুনতাম, বিশেষ করে কামাখ্যা, কামাখ্যায় নাকি ছেলেরা গেলে তাদের গরু করে, ছাগল করে, এই ধরনের নাকি করে রেখে দিত, বুঝলে তো? তার মানে কি রূপ বদল করে দেয় কামাখ্যায় গেলে, মানে কামাখ্যা নিয়েই গল্পটা বিশেষ করে সবচেয়ে বেশিভাবে সবাই শুনেছে। আর আমরা কিছু কিছু গল্প বইতেও তুমি যেটা বললে একদম ওরকমই অনেক গল্প বই আমি পড়েছিলাম, এই বেশ ধরে ওই বেশ ধরে ওই রূপ ধরে চলে গেল সে। বেসিক্যালি এটা সম্ভব না, তন্ত্র সাধনায় এটা সম্ভব না যে তোমার রূপ ধরে নিল বা ওই রকম কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তোমার ভাবনা প্রবেশ করাতে পারে, মানে আমার ভাবনা আমি তোমার মধ্যে প্রবেশ করাতে পারি খানিকক্ষণের জন্য, এটা করানো যাবে, তবে আউটার রূপ চেঞ্জ করে দেওয়া যাবে না।
এটা হবে না। তার মানে ওটা একটা মিসকনসেপশন রয়েছে আমাদের। একদম, যেমন আমরা কামাখ্যায় শুনতাম না, ছাগল করে দেবে, গরু করে দেবে, এখনো অনেক লোক বিশ্বাস করে, আগে তো করতোই, এখনো বিশ্বাস করে। বেসিক্যালি ওটা রূপে না, লোকটাকে ছাগলের মতো বানিয়ে দিতে, মানে সে আর যেতে পারবে না, সে আর করতে পারবে না, মানে তুমি যে একটা টাইপ অফ বশীকরণ যেটাকে বলছিলে, যে তার ইয়েটাই প্রভাবটাই চালানো, ওইটা ওই যে যেগুলো ঘটেছে তার কিছু বটেও আর কি, এই রটনা যেগুলো তার মধ্যে ঘটনাও কিছু, এটা ওই ধরনের কনসেপ্ট। এটা না যে লোকটার রূপটা পরিবর্তন করে দিল বা আরেকজনের রূপ ধরে চলে গেল, এটা না। একদম। সবশেষে যেটা জানতে চাইবো তোমার কাছে, যে তন্ত্র সাধনা তো ভয়ের নয়, তন্ত্র সাধক যারা তারাও ভয়ের মানুষ নন, কিন্তু এই যে এত ভীতি রয়েছে সাধারণ মানুষের মধ্যে, তাদের জন্য তুমি কি বলবে? না, ভয়ের নয় তো আমি বলিনি, অবশ্যই ভয়ের, আমি তো বললাম। কিন্তু তাদেরকে নিয়ে যে সাধারণ মানুষের মধ্যে ভয়, যে তন্ত্র সাধক মানেই একটা খুব ভয়ের ব্যাপার, তাকে দেখে ভয় পাওয়া উচিত, সেটা এবার ব্যাপারটা হচ্ছে কোনো সাধককে দেখেই ভয় পাওয়া উচিত না, আমি সাধারণ মানুষের জন্য বলছি। সাধক কোনোদিনই ক্ষতিকর হবে না, সে তার নিজের সাধনায় লিপ্ত থাকে, সে তোমার ক্ষতি করার কোনো প্রশ্নই ওঠে না। যারা তান্ত্রিক হবেন বা তন্ত্র সাধনা করছেন, তার যে নিজস্ব ভালো করার পেছনে তুমি যদি তার সান্নিধ্যে আসো, তোমার কিছু ভালো হতে পারে। সে হয়তো তোমার ভালো করতে হবে না, কিন্তু আমরা বলি না, একটা ভালো টাচে ভালো কিছু হয়, যেখানে পজিটিভিটি সেখানে ঘুরলে তোমার একটা পজিটিভ ভাব পাওয়া যায়। আর 2 নম্বর কথা যেটা, যে নেগেটিভ ভাব যেটা, যে তান্ত্রিক মানে তার কাছে যেও না, এই কথাটা এইভাবে এসছে যে ভেকধারী বেশধারী তান্ত্রিক তার কাছে যেও না, প্রচণ্ড ক্ষতি, ওটা ভয়ের। তুমি বিচার করতে হবে, কারণ না হলে ঠকাবে সেই হিসেবে। কিন্তু যদি সাধক হয়, তাহলে আমিও বলবো নির্ভয় সব সময় যাওয়া উচিত, করি না করি তার সান্নিধ্য পাওয়া উচিত, একদম, তাতে কিছু লাভ আছে মানুষের। একদম। যে কথাটা দিয়ে আমি শেষ করতে চাইবো, যে যখনই তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, তখন কোথাও একটা পজিটিভ এনার্জি আমি পেয়েছি অলওয়েজ। তো সেটাই বোধহয় মানে আমার ক্ষেত্রে তোমার থেকে, মানে তুমি এমন একজন মানুষ, তোমার থেকে বড় পাওয়া। তো আমি চাইবো আমাদের এই কনভারসেশনের মধ্যে দিয়ে বা মাধ্যমে আমাদের যারা ডেবি আনলিস্টের অডিয়েন্স রয়েছেন বা দর্শক রয়েছেন, তারাও পজিটিভ কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। ভয় বা ভীতি তো রয়েইছে এই সমস্ত বিষয় নিয়ে, তবে পজিটিভ এনার্জিগুলো কাজে লাগানোই বোধহয় সব থেকে বেশি। না, ব্যাপারটা হচ্ছে ভয় বা ভীতি না, ভয় বা ভীতির যেটা আমি বারবার বলছিলাম, যে তন্ত্রে ভয় কোথায়? নিজেকে পরাস্ত করার ভয়। সেই ভয়টাকে যদি অতিক্রম করতে পারো, তাহলে কোনো ভয় নেই। একদম তাই, তার কোনো ভয় নেই, কিন্তু নিজেকে ব্রেক করতে হবে। আমার আমিত্বকে শেষ না করলে আমি এগোতে পারবো না। একদম তাই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আর আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরও থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। তবে যাদের কথা আমাদের এই পডকাস্টের শেষে না বললেই নয়, সেটা হলো আমাদের ভেন্যু পার্টনার ফার্নিটেল স্টুডিও তপসিয়া, এবং আমাদের গিফট হ্যাম্পার পার্টনার যারা রয়েছেন। আজকে রয়েছেন বি মতিরাম সিলভার জুয়েলারি, যাদের তরফ থেকে একটা ছোট্ট একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। আর রয়েছে বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম, তাদের তরফ থেকেও একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। মৌনদার সঙ্গে আমার কথা বলে, এই যে এত কিছু জেনে তন্ত্র সাধনার বিষয়ে, আমি তো অনেক সমৃদ্ধ হলাম, এবং আশা করি আমাদের যারা দর্শকরা রয়েছেন তারাও অনেক সমৃদ্ধ হয়েছেন। তবে আগামী দিনে আপনারা কি কি বিষয় নিয়ে আমাদের এই পডকাস্টে আলোচনায় শুনতে চাইছেন, সেগুলো প্লিজ কমেন্ট সেকশনে এসে জানাবেন। আমরা চেষ্টা করবো আগামী দিনে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার। অবশ্যই সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে, আমাদের এই পডকাস্ট নিয়ে যদি কোনো অ্যাডভাইস থাকে, নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।